China. 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 দুই হাজার বছর আগে চীন তার মহাপ্রাচীর নির্মাণ করেছিল। আজ যুক্তরাষ্ট্র তার নিজস্ব এক মহাপ্রাচীর তৈরি করছে চীনের বিরুদ্ধে, পাথর ও ইট দিয়ে নয়, বরং শুল্কের মাধ্যমে। We will build a great wall. প্রশান্ত মহাসাগরের দুই প্রান্তে দাঁড়িয়ে আছে দুটি মহাশক্তি, সুদূর পূর্বে চীন এবং সুদূর পশ্চিমে যুক্তরাষ্ট্র। Not only our problems, but world problems. এটি শুধু আমাদের সমস্যার বিষয় নয়, বরং এটি বৈশ্বিক সমস্যাও। বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই দুই দৈত্যাকার শক্তির মধ্যে বিদ্যমান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার ওপর। Don't let some of these politicians go around saying, because I'm telling you, these countries are calling us kissing my. They are dying to make a deal. Please, sir, make a deal. I'll do anything. I'll do anything, sir. The happiest people in the world would be China. They wouldn't be paying 104%. I tell you, they'd be paying no percent. We'd be paying them 104%. 2025 সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর সর্বোচ্চ 104% পর্যন্ত শুল্ক আরোপ করেন। তবে চীনও চুপ করে বসে থাকেননি।仍在对中国滥施关税，一味地进行极限施压，对这种霸道霸凌行径，中方坚决反对。美方如果真的想通过对话谈判解决问题，就应该拿出平等、尊重、互惠的态度。如果美方置两国和国际社会的利益不顾，执意打关税战、贸易战。পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যেই চীন 84% শুল্ক আরোপ এবং কিছু কৌশলগত পণ্যের রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। এই মুখোমুখি অবস্থান একদিনেই ঘটলেও এর পেছনে প্রায় 40 বছরের একটি ইতিহাস রয়েছে। সালে চীন ধীরে ধীরে তার কঠোর কমিউনিস্ট অর্থনীতি ত্যাগ করে উদার নীতি গ্রহণ করে। 1980 সাল থেকে তারা সস্তা শ্রমে তৈরি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে শুরু করে। এর ফলে যুক্তরাষ্ট্রের জন্য তৈরি হয় বাণিজ্য ঘাটতি আর চীনের জন্য উদ্বৃত্ত। 2001 সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের পর চীনের রপ্তানি $266 বিলিয়ন থেকে 2008 সালের মধ্যে 1.4 ট্রিলিয়নে পৌঁছায়। চীন সঞ্চয় করছিল আর যুক্তরাষ্ট্র ভোগ করছিল। এই পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক বোঝাতে চিমেরিকা অর্থাৎ চীন প্লাস আমেরিকা শব্দটি ও সিয়ামিজ যমজ রূপক ব্যবহার করা হয়। সালের বৈশ্বিক মন্দায় যখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি 2% সংকুচিত হয়, তখন চীনের প্রবৃদ্ধি ছিল 9.8%। এই সাফল্য লিবারেল বাজার অর্থনীতি নিয়ে নয়, বরং রাষ্ট্রীয় পরিকল্পনা, রপ্তানিমুখী বিনিয়োগ হার, ভর্তুকি, সরকারি ঋণ, অনুদান, অবকাঠামোতে বিনিয়োগ এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত মূলতন্ত্রের মাধ্যমে অর্জিত হয়েছিল। If you're the American president, you have to pay a lot of attention to that, because your job is to create a lot of jobs in American society. And if you don't have Chinese consumers being engaged and buying American products, and Chinese investors can't invest in the United States and create more American jobs, then you'd be in trouble. 2015 সালের 19 মে চীন মেড ইন চায়না 2025 নামে একটি অর্থনৈতিক পরিকল্পনা চালু করে এবং 10টি কৌশলগত উচ্চ প্রযুক্তি খাতকে, যেমন বৈদ্যুতিক গাড়ি, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃষি প্রযুক্তি, মহাকাশ, বায়োমেডিসিন, রেল ইত্যাদি সরকারিভাবে আর্থিক সহায়তা দিতে শুরু করে। এর ফলে হুয়াওয়ে, জেডটিআই, ডিজেআই, বিওয়াইডি এর মতো প্রতিষ্ঠান বিশ্বে প্রতিযোগিতামূলক ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়।
2018 সালে চীনা প্রযুক্তি খাতে সরকারের এই ব্যাপক সহায়তা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমালোচনার মুখে পড়ে। তারা অভিযোগ করে এই সহায়তা প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট করছে এবং নিরাপত্তা হুমকি, প্রযুক্তি চুরি, মেধাস্বত্ব লঙ্ঘন সহ বিভিন্ন সমস্যা তৈরি করছে। This morning, we're taking an additional step forward. We're bringing a new trade case against China, and we're being joined by Japan and some of our European allies. 讲到贸易保护主义，这顶帽子呢，无论如何也扣不到中国的头上。当今世界是谁在执行、推行贸易保护主义？是谁对国际规则合则用，不合则弃？是谁在片面地强调本国利益至上，并且呢采取以邻为壑的政策？我想世界人民的眼睛都是雪亮的。2017 সালে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প যখন চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতি ছিল $375 বিলিয়ন, তখন থেকেই তিনি রক্ষণশীল অর্থনৈতিক নীতির দিকে এগিয়ে যান। So help me God. Congratulations. 2018 সালের মার্চে তিনি চীন থেকে $50 বিলিয়ন পণ্যে 25% শুল্ক এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামে যথাক্রমে 25 ও 10% শুল্ক আরোপ করেন। পরবর্তীতে তিনি আরও $267 বিলিয়ন চীনা পণ্যের ওপর শুল্ক দেওয়ার ঘোষণা দেন। চীনও পাল্টা ব্যবস্থা নেয়। পরবর্তী সময়ে হুয়াওয়ে ও জেড-টিআইকে ইরানি প্রযুক্তি রপ্তানির অভিযোগে দোষারোপ করা হয়। হুয়াওয়ের সিএফওকে কানাডা ও যুক্তরাষ্ট্র যৌথভাবে গ্রেপ্তার করে। ডিজিআই ড্রোন নিষিদ্ধ করা এবং বিওয়াইডির বৈদ্যুতিক গাড়িকেও হুমকি হিসেবে চিহ্নিত করা হয়। সালের পর ট্রেড ওয়ার কিছুটা থেমে গেলেও কোভিড-19 সময় ও পরবর্তী সময়ে চীনের প্রতি একটি কৌশলগত ও সতর্ক মনোভাব গড়ে ওঠে, যা দুই মার্কিন রাজনৈতিক দলের মধ্যেই সমানভাবে প্রচলিত হয়ে পড়ে। এদিকে চীন তার মেড ইন চায়না 2025 লক্ষ্য অর্জনের পথে দ্রুত এগিয়ে যায়। যুক্তরাষ্ট্রের দেয়াল চীনকে অভ্যন্তরীণ উদ্ভাবন ও প্রযুক্তিতে বিনিয়োগে বাধ্য করে, যার ফলও পেতে শুরু করে। ব্লুমবার্গের অক্টোবর 2024 সালের এক প্রতিবেদনে বলা হয়, চীন এখন 5টি প্রযুক্তি খাতে বিশ্বনেতা: ড্রোন, সৌর প্যানেল, গ্রাফিন, হাই স্পিড রেলওয়ে, বৈদ্যুতিক গাড়ি ও লিথিয়াম ব্যাটারি। এখন বলাই যায়, চীন যুক্তরাষ্ট্র প্রযুক্তি প্রতিযোগিতা এখন প্রায় সমানে সমান। Tariffs will make our country rich. Properly used. ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সিতে স্পষ্ট হয়ে যায়, চীনের বিরুদ্ধে তার প্রধান অস্ত্র হবে শুল্ক। জাতীয় নিরাপত্তার অজুহাতে তিনি টিকটক ও চীনা এআই সফটওয়্যার ডিপসেকের মতো প্রযুক্তি নিষিদ্ধ করেন। They're manipulating their currency today as an offset against the tariffs. Not supposed to do that. The game isn't supposed to be played that way. ফেব্রুয়ারিতে ট্রাম্প চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করেন। এর জবাবে চীন যুক্তরাষ্ট্রের কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর 15% শুল্ক আরোপ করে। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও বড় আকারের মোটরযানের ওপর 10% শুল্ক আরোপ করে। Don't worry, I already follow you. এপ্রিল মাসে ট্রাম্প শুল্কের হার বাড়িয়ে 125% পর্যন্ত নিয়ে যান, যা এই বাণিজ্য যুদ্ধে ঝুঁকিকে আরও বাড়িয়ে তোলে। চীন প্রথমে 84% শুল্ক আরোপ করে জবাব দেয়, এরপর পাল্টা 125% শুল্ক আরোপ করে। অর্থনীতিবিদরা যখন এই যুদ্ধের পরিণতি নিয়ে জল্পনা কল্পনা করছেন, তখন সারা বিশ্ব উদ্বেগের সঙ্গে এ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের প্রভাব শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী এর প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে বিশ্বব্যাংক সতর্ক করেছে। বিশ্বব্যাংকের সতর্কবার্তায় বলা হয়েছে, এই বাণিজ্য যুদ্ধের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য 80% পর্যন্ত হঠাৎ কমে যেতে পারে এবং বৈশ্বিক জিডিপি প্রায় 7% হ্রাস পেতে পারে। এই দুই দেশের মধ্যে যে গভীর অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে তা বিবেচনা করলে
কে এই যুদ্ধে জিতবে প্রশ্নটি ধীরে ধীরে বদলে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।